জীবনের সন্ধ্যাকালে যেখানে একাকিত্ব প্রায় দীর্ঘ ছায়া ফেলে, দুটি আত্মা অপ্রত্যাশিত বন্ধনে সান্ত্বনা খুঁজে পায়। একটি শান্ত শহরে অবস্থিত একটি বিশাল বৃদ্ধাশ্রমে শ্যামল বোস একটি ফাঁকা বাড়ির নীরবতায় ভারাক্রান্ত একজন মানুষ, তার প্রিয় স্ত্রী কমলার মৃত্যুর শোকে কাতর। একসময় পরিবারের হাসিতে ঘেরা তিনি এখন নির্ঘুম রাত্রি এবং স্মৃতির তাড়নায় কাটান। কিন্তু লীলা, একজন সহানুভূতিশীল সেবিকার সঙ্গে একটি আকস্মিক সাক্ষাৎ তাদের জীবনে একটি নতুন সংযোগ সৃষ্টি করে। তারা একসঙ্গে নিজেদের এবং আশ্রমের অন্যান্য মানুষের ভুলে যাওয়া স্বপ্নগুলোকে সারিয়ে তোলার যাত্রা শুরু করে। সমাজের বিচার এবং পারিবারিক ভুল বোঝাবুঝির মাঝেও শ্যামল এবং লীলা আবিষ্কার করেন যে জীবনের শেষ অধ্যায়ও ভালোবাসা, উদ্দেশ্য এবং সঙ্গীত নতুন করে ফুটে উঠতে পারে। এটি স্থিতিস্থাপকতা, পুনরাবিষ্কার এবং একাকিত্বের মুখোমুখি অর্থ খুঁজে পাওয়া সাহসের গল্প। ৬৫ বছর বয়সী শ্যামল বোস তার ঘরে রাখা আরামদায়ক কেদারায় বসে গভীর বিষণ্ণতার সঙ্গে ছাদের দিকে তাকিয়েছিলেন। তখন ভোর ৪টে। বসে বসে তিনি নিজের সঙ্গেই কথা বলছিলেন। আবার সারা রাত এই কমবখত ঘুম এলো না। জানি না কোথায় অভিমান করে লুকিয়ে আছে। এমন দিনও তো ছিল যখন সারা দিন কাজ করে শরীর ক্লান্তিতে ভেঙে পড়ত, কিন্তু আত্মায় শান্তি ছিল। বিছানায় শুতে না শুতেই কখন যে ঘুম আমাকে তার কোলে টেনে নিত টেরও পেতাম না। আর এখন তো মনে হয় পৃথিবীর সবচেয়ে ফালতু মানুষটা আমি। শ্যামলজি আরাম কেদারা থেকে উঠে সারা ঘরে পাইচারি করতে করতে ঘরের এক একটা কোণ দেখতে লাগলেন। ঘরটা ছিল অনেক বড়। বিশাল উঁচু ছাদ, চওড়া হলঘর, মখমলি সোফা, মার্বেলের মেঝে, সবই ছিল। ছিল না শুধু ছেলে বউদের হাসি, স্ত্রীর মিষ্টি বকুনি আর নাতি নাতনিদের দুষ্টুমি, সেসব এখন কেবল তার স্মৃতিতেই রয়ে গেছে। সারা ঘর ঘুরে যখন নিজের ঘরে ফিরলেন, তখন গলা বুঝে এলো। ধীরে ধীরে গুনগুন করতে লাগলেন, চল একেলা, চল একেলা, তোর মেলা পিছনে পড়ল রে পথিক। প্রতিটি কথার সঙ্গে তার আওয়াজ ভেঙে গেল এবং চোখ থেকে অশ্রুর ধারা নেমে এলো। এরপর খাটের পাশে রাখা ছবির দিকে তাকিয়ে তিনি কেঁদে উঠলেন। তোমাকে ছাড়াই জীবন বোঝা মনে হয় কমলা। কমলা তার অর্ধাঙ্গিনী, তার জীবন সঙ্গিনী, যাকে ছাড়াই বাড়ি কেবল ইট পাথরের কাঠামোতে পরিণত হয়েছে। তার চলে যাওয়ার ১ বছর হয়ে গেছে। তার চলে যাওয়ায় যেন এই বাড়ির আত্মাই চলে গিয়েছিল। যে বাড়িতে একসময় আনন্দের আসর বসত, সেই বাড়িতে এখন গভীর নীরবতা বিরাজ করছে। এমন নীরবতা যা কান চিরে ভিতরে নেমে যায়। কিন্তু নীরবতার একটা অদ্ভুত অভ্যাস আছে, এটি ধীরে ধীরে মানুষকে গ্রাস করে নেয়। শ্যামলজির জীবনও এখন এই নীরবতার কবলে। দিন রাত চিন্তায় ডুবে থাকেন। চোখ দেওয়ালে আটকে থাকে, কিন্তু কিছুই দেখে না। ঘুমের সঙ্গে তো তার লোকচুরি তো চলতেই থাকে। এই অথই একাকিত্বের মধ্যে কেবল একজন ব্যক্তি তার পাশে ছিল, রামু। সে শুধু একজন চাকর ছিল না, বরং শ্যামলজির ভেঙে পড়া সাহসের একমাত্র ভরসা ছিল। সে ঘরের রান্নাঘর যেমন সামলেছিল, তেমনি তার মালিককেও সামলেছিল। সে তার নীরবতা পড়তে পারত, তার না বলা বেদনা অনুভব করতে পারত। কিন্তু এখন রামু দেখছিল যে বাবুজির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। একাকিত্ব এক ধীরগতির বিষের মতো তার শরীর এবং মন দুটোকেই ফাঁপা করে দিচ্ছিল। খাবারের থালা যেমন ছিল তেমনই পড়ে থাকত, ওষুধপত্র টেবিলের ওপর একইভাবে পড়ে থাকত। একদিন যখন শ্যামলজির চোখে বিস্তৃত শূন্যতা রামুর কাছে অসহ্য হয়ে উঠল, তখন সে সাহস করে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার সমস্ত অবস্থা বুঝে নিলেন, আর তারপর রামুকে একান্তে বললেন, তার কোনো বিশেষ রোগ নেই, তার আসল রোগ হলো একাকিত্ব। এটি এমন এক ক্ষত যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভিতরে ভিতরে মানুষকে শেষ করে দেয়। তার আপনজনের সঙ্গ প্রয়োজন, হাসি ঠাট্টা, কথাবার্তা, কারোর ভালোবাসার স্পর্শ। তাকেই ঘরের বন্দিদশা থেকে বাইরে বার করুন, নয়তো এই নীরবতা তাকে গিলে ফেলবে। ডাক্তারের কথা শুনে রামু বুঝতে পারল যে এই রোগের চিকিৎসা তার কাছে নেই। সে সঙ্গে সঙ্গে শ্যামলজির বড় ছেলের নম্বর ডায়াল করল। ঘণ্টা বাজতেই লাগলো, কিন্তু কেউ ফোন ধরল না। তারপর সে ছোট ছেলেকে ফোন করল। হ্যাঁ রামু। অন্য পাশ থেকে আওয়াজ এলো, যাতে কোনো আপনজনের টান ছিল না। রামু তাদের শ্যামলজির শারীরিক এবং মানসিক অবস্থা সম্পর্কে সব কিছু জানালো। আপনারা কিছুদিনের জন্য চলে আসুন বা তাকে আপনাদের সঙ্গে নিয়ে যান, তাহলে। দেখছি রামু,
এখন অনেক কাজ, রাখছি। ফোন কেটে গেল। পরের বেশ কয়েকদিন রামু না জানি কতবার ফোন করল, প্রতিবার একই উত্তর পেত, দেখছি, আসছি। কিন্তু না কেউ এলো, না কারোর কণ্ঠস্বর আবার শোনা গেল। সেদিন রামু অনুভব করল যে পরিবারকে সাঙ্গুলজি নিজের রক্ত আর ঘাম দিয়ে বড় করেছিলেন, আজ সেই পরিবারের লোকেরাই তার পর হয়ে গেছেন। হেরে গিয়ে একদিন রামু আবার দুই ছেলেকে ফোন করল আর তার কথাগুলো আবার বলল। এবার দুই ভাই মিলে সিদ্ধান্ত জানিয়ে দিল, বাবুজির দেখাশোনা তো আমরা করতে পারবো না, তাকে কোনো বৃদ্ধাশ্রমে ভর্তি করিয়ে দাও, সেখানে তার মতো আরও লোক থাকবে, মন লেগে যাবে। রামু অবাক হয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর সে একটা ব্যাগে শ্যামলজির কিছু জামাকাপড় রাখল এবং ভারী পায়ে তার ঘরে পৌঁছাল। বাবুজি, তৈরি হয়ে যান, আমি আপনাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছি। শ্যামলবাবু চমকে তার দিকে তাকালেন। কি বললে তুমি? হ্যাঁ বাবুজি, সেখানে আপনার মতো আরও লোক থাকবে, আপনি সবার সঙ্গে দেখা করবেন, কথা বলবেন, নিজের বিষণ্ণতা থেকে বেরিয়ে আসবেন। কিন্তু রামু, আমার দুই ছেলেই তো আমাকে নিতে আসছে, ওরা বলেছিলে যে কিছু সময় পর আমাকে নিজেদের সঙ্গে নিয়ে যাবে। রামুর চোখ নিচু হয়ে গেল। সে নিজের সমস্ত সাহস জুগিয়ে বলল, বাবুজি, বড় আর ছোট সাহেবই আপনাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যেতে বলেছেন। এই কথা শুনে শ্যামলজির চোখের বাকিটুকু জ্যোতিও নিভে গেল। তিনি চুপচাপ মাথা নিচু করে নিলেন। আর কোনো উপায়ও তো ছিল না। পরের দিন রামু তাকে বৃদ্ধাশ্রমে নিয়ে গেল। গাড়ির জানালা দিয়ে বাইরে দেখতে দেখতে শ্যামলজি তার ঘরকে দূরে যেতে দেখছিলেন, যে ঘরে তার পুরো জীবন কেটেছে, এবং সেই মানুষগুলো যারা এক সময় তার আপনজন ছিল, এখন কেবল নামেই সম্পর্ক রয়ে গেছে। শ্যামল বোসের গাড়ি বৃদ্ধাশ্রমের প্রধান ফটকে এসে থামল। রামু গাড়ির দরজা খুলল। আসুন বাবুজি। শ্যামল বোস গাড়ি থেকে নামলেন এবং চারদিকে চোখ ঘোরালেন। চার দেওয়াল দিয়ে ঘেরা এই বৃদ্ধাশ্রম, যেখানে তার বাকি জীবন কাটতে চলেছে, তার কাছে কোনো জেলের চেয়ে কম মনে হচ্ছিল না। বৃদ্ধাশ্রমের দরজার ভেতরে পা রাখতেই শ্যামলজির মনে হলো যেন তিনি অন্য কোনো জগতে এসে গেছেন। কেউ কোথাও খবরের কাগজ পড়ছিল, কেউ বারান্দায় চুপচাপ পায়চারা করছিল, তো কেউ দরজার দিকে চোখ স্থির করে বসেছিল, না জানি কার ফিরে আসার অপেক্ষায়। আমিও কি এই ভিড়ের অংশ হতে চলেছি? তিনি নিজেকে প্রশ্ন করলেন। তিনি তখন এইসব চিন্তায় ডুবেছিলেন, এমন সময় ধরাম। হঠাৎ তিনি কারো সঙ্গে ধাক্কা খেলেন এবং তার স্যুটকেস মাটিতে পড়ে গেল। জামাকাপড় বাইরে এসে মেঝেতে ছড়িয়ে পড়ল। আরে, দেখে চলতে পারো না! শ্যামলজির রাগ ফেটে পড়ল। সামনে প্রায় ৬০-৬২ বছর বয়সী এক মহিলা দাঁড়িয়েছিলেন। হালকা সবুজ রঙের শাড়ি, মুখে এক শান্ত হাসি এবং চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। মাফ করবেন, আমার একটু তাড়া ছিল, তাই খেয়াল করিনি, তিনি সহজভাবে বললেন। শ্যামলজি কোনো উত্তর দিলেন না। ছড়িয়ে থাকা জামাকাপড়গুলো এলোমেলোভাবে স্যুটকেসে ঠেসে দিলেন এবং চোখ না মিলিয়ে এগিয়ে গেলেন। ওদিকে রামু ম্যানেজারের সঙ্গে বসে সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করতে লাগল। কিছুক্ষণের মধ্যেই শ্যামল বোস আনুষ্ঠানিকভাবে এই নতুন অচেনা জগতের অংশ হয়ে উঠলেন। প্রথম রাত কাটা এক শতাব্দীর মতো মনে হলো। যখনই ঘুম চোখের পাতায় আসত, স্মৃতির একটা দমকা হাওয়া তাকে উড়িয়ে নিয়ে যেত। এভাবে দুদিন কেটে গেল, এক বন্ধ ঘরে, নীরবতা আর নিজের ছায়ার সঙ্গে। আজও দুপুরের খাবারের পর তিনি চুপচাপ নিজের ঘরে ফিরে এলেন। বিছানায় বসে শূন্যে তাকিয়েছিলেন যে দরজায় হালকা টোকা পড়ল। আমি কি ভেতরে আসতে পারি? শ্যামল চোখ তুলে দেখলেন যে সামনে সেই মহিলা দাঁড়িয়ে আছেন। তিনি কিছু না বলেই চোখ ফিরিয়ে নিলেন, কিন্তু সেই মহিলা হেসে মুখে ভেতরে এলেন এবং নিজেই একটা চেয়ার টেনে বসে পড়লেন। আমি লীলা। সেদিন আমাদের ধাক্কাটা একটু জোরেই লেগেছিল, তাই না? শ্যামল তখনও পাথরের মতো বসে রইলেন। লীলা হালকা হাসির সঙ্গে কথা এগিয়ে নিয়ে গেলেন। আপনার হয়তো মনে হচ্ছে আমি বিনা আমন্ত্রণে অতিথির মতো চলে এসেছি, কিন্তু কি করব, অভ্যেসে বাধ্য। আমি এখানকার কেয়ারটেকার। সকাল থেকে সন্ধে পর্যন্ত এখানেই সবার দেখাশোনা করি। কারো রক্তচাপ মাপা, কাউকে ওষুধ দেওয়া, এটাই আমার জগৎ। সেদিনও একজন রুগীর হঠাৎ শরীর খারাপ হয়ে গিয়েছিল, সেই তাড়াহুড়োতেই আপনার সঙ্গে ধাক্কা লেগেছিল। শ্যামলজির নীরবতা তখনও ভাঙেনি। লীলা তার দিকে তাকিয়ে বললেন, তবে আপনি খুব চুপচাপ থাকেন। এবার শ্যামলজির ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আর আপনি একটু বেশি কথা বলেন, তাই না? তার কণ্ঠে তীব্রতা ছিল। লীলা এই তীব্রতাতেও হাসলেন। হ্যাঁ, আর আপনার মতো সবসময় রেগে থাকার অভ্যেসও নেই। যাক,
ধন্যবাদ, কিছু তো বললেন আপনি। শ্যামলের কপাল কুঁচকে গেল। ঠিক তখনই লীলার নজর টেবিলের উপর রাখা ওষুধপত্রের দিকে গেল। আরে, আপনি ওষুধ নেননি? দেখুন, সময় মতো ওষুধ নেওয়া খুব জরুরি, নয়তো শরীর আরও খারাপ হয়ে যাবে। শ্যামল শূন্য নিষ্প্রাণ চোখে তার দিকে তাকালেন। কার জন্য নেব ওষুধ? এখন আর বাকি কি আছে এই জীবনে? লীলাজি হালকা হাসির সঙ্গে বললেন, নিজের জন্য। মাঝে মাঝে নিজের জন্য বাঁচা উচিত। এই বলে লীলাজি ওষুধ বার করে তার হাতে তুলে দিলেন এবং জল দিলেন। তারপর বললেন, এই জীবন খুব মূল্যবান, আর ছোট্ট তো জীবন, তাই পুরনো কথা ভুলে আবার বাঁচতে শুরু করুন, হাসতে শুরু করুন। তখন শ্যামলজি বিরক্ত হয়ে বললেন, এসব কথা বলা খুব সহজ হয়, বিশেষ করে যার জীবনে কোনো সমস্যা নেই সে এভাবেই উপদেশ দেয়। কিন্তু আপনি জানেন না যে আমি আমার জীবনে কি হারিয়েছি। লীলা গভীর শ্বাস নিলেন। এখানে যারা আছেন প্রত্যেকেই কিছু না কিছু হারিয়েছেন। কেউ তার সারা জীবনের সঞ্চয় ছেড়ে এসেছেন, কেউ তার পরিচয়, আর কেউ বা তার আপনজনদের। শ্যামলের মুখ কঠোর রইল, কিন্তু তার চোখে হালকা জল ছলছল করে উঠল। লীলা তার নীরবতা ভাঙার চেষ্টা করে হালকা মেজাজে বললেন, আচ্ছা, চা খান, এখানকার চা খুব ভালো হয়। শ্যামল প্রথমবার তার দিকে তাকালেন। আপনি প্রতিটা বিষয়কে এত হালকা করে দেন কেন? লীলা হাসলেন, কারণ জীবনকে বোঝা বানানো বোকামি। শ্যামলজির কাছে কোনো উত্তর ছিল না। লীলা তার দিকে তাকালেন, তার চোখ ভারী, মুখ নিচু করা। কিছুক্ষণ দুজনে চুপচাপ বসে রইলেন। শ্যামলজির আঙুলগুলো ধীরে ধীরে চেয়ারের হাতলের ওপর চলছিল, যেন তিনি কোনো পুরনো চিন্তায় মগ্ন। লীলা একটু কাছে এসে বললেন, যদি নিজের দুঃখ কারো সঙ্গে ভাগ করে নেওয়া যায় তাহলে মন হালকা হয়ে যায়। লীলার এই প্রশ্নে যেন শ্যামলজির ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি বললেন, আমার বাড়িতে একসময় সুখের বসতি ছিল। আমি, আমার স্ত্রী কমলা আর আমাদের 2 ছেলে। আমরা স্বামী স্ত্রী নিজেদের পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ মনে করতাম যে ভগবান আমাদের 2টি উপযুক্ত ছেলে দিয়েছেন। দুজনেই ভালো লেখাপড়া করল, বাইরে চাকরি করতে লাগল এবং তারপর সেখানেই নিজেদের পছন্দের মেয়েদের বিয়ে করল। বাড়িতে আমরা দুজন একা রয়ে গেলাম, কিন্তু কখনো একাকিত্ব অনুভব করিনি। কমলা তো সেই ঘরের প্রাণ ছিল। তার হাসিতে নির্জীব দেয়ালগুলোও হেসে উঠত। বাচ্চারাও মাঝে মাঝে দেখা করতে আসত, ঘরে আবার আলো ঝলমল করত। বলতে বলতে শ্যামলজির কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। তিনি একটা গভীর কম্পিত শ্বাস নিলেন এবং বললেন, কিন্তু 1 বছর আগে যখন কমলা ভগবানের প্রিয় হয়ে গেল, সব বদলে গেল। মনে হলো যেন আমার ছেলেরা তার সঙ্গে সঙ্গে আমাকেও তাদের জীবন থেকে বের করে দিল। বলতে বলতে তিনি চুপ হয়ে গেলেন। তার কথায় অভিযোগের এক সমুদ্র ছিল, যা শুনে লীলাজি হালকা হাসির সঙ্গে বললেন, তাহলে কি আপনার পৃথিবী কেবল আপনার ছেলেদের মধ্যেই সীমাবদ্ধ ছিল শ্যামলজি? কমলাজি চলে গেছেন, এটা খুবই দুঃখের বিষয়, কিন্তু তার স্মৃতিগুলোকে নিজের শক্তি না বানিয়ে আপনি নিজেকে এই চিন্তায় বন্দী করে ফেললেন যে এখন বাঁচার জন্য আর কিছুই বাকি নেই। শ্যামলজি চুপ হয়ে গেলেন। আজ প্রথমবার কেউ তার বেদনায় শুধু মলম লাগায়নি, বরং তাকে আয়নাও দেখিয়েছে। লীলা কথা এগিয়ে নিয়ে গেলেন, আপনি সেনজিকে চেনেন? তিনিও এখানেই থাকেন। একটা সময় ছিল যখন তার সব কিছু ছিল, বাংলা, গাড়ি, সুখী পরিবার, কিন্তু এক সড়ক দুর্ঘটনায় তিনি তার স্ত্রী এবং একমাত্র ছেলেকে হারালেন। যেটুকু সম্পত্তি ছিল তা আত্মীয়দের লোভের শিকার হল। যখন তিনি এখানে এলেন তখন তার কাছে অশ্রু ছাড়া আর কিছুই ছিল না, কিন্তু তিনি তার বাকি জীবন দুঃখে গুমড়ে কাটাতে অস্বীকার করলেন। তিনি আবার সাহস জুগিয়ে নিলেন এবং এখন প্রতিদিন সকালে কাছের বস্তিতে গিয়ে গরিব বাচ্চাদের পড়ান। তার অবশিষ্ট জীবন তিনি সেই বাচ্চাদের জন্য উৎসর্গ করেছেন যাদের কোনো ভরসা নেই। হার মেনে নেবার বদলে তিনি তার জীবনকে একটা উদ্দেশ্য দিলেন। বলতে বলতে লীলাজি অনুভব করলেন যে শ্যামলজি মন দিয়ে তার কথা শুনছিলেন। তার চোখে আবার জ্যোতি ফিরে আসছিল। ঠিক সেই সময় বাইরে থেকে গার্ড আওয়াজ দিলেন, লীলা ম্যাডাম, আপনাকে ম্যানেজার সাহেব ডাকছেন। এই আলাম বলে লীলা উঠলেন এবং দরজার দিকে এগিয়ে গেলেন। তার কথাগুলো যেন কোনো বন্ধ দরজা খুলে দিয়েছিল, যার পিছনে বছরের পর বছর ধরে ধুলো জমেছিল। তিনি প্রথমবার নিজেকে হালকা অনুভব করছিলেন। সেই রাতে শ্যামলজি পাশ ফিরলেন, কিন্তু এবার স্মৃতির কাটা বিঁচছিল না, বরং কিছু করার, আবার বাঁচার এক অদ্ভুত উত্তেজনা ছিল। এখন তিনি নিজেকে অসুস্থ মনে করছিলেন না।
সকালের প্রথম আলোর সঙ্গে সঙ্গেই শ্যামলজি পায়ে চটি পড়লেন এবং ধীর পায়ে ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন। বাইরে একটা সুন্দর বাগান ছিল, সবুজ আর নানা রঙের ফুলে ভরা। সেখানে আশ্রমের মালি মাটি খুঁড়ে গাছের গোড়ায় জল দিচ্ছিলেন। এই দৃশ্য দেখেই শ্যামলের চোখে আলো ফিরে এলো। একসময় এটাও তার শখ ছিল, বাগান করা। কমলার গোলাপ খুব পছন্দ ছিল, তাই তিনিও একসময় নিজের বাড়িতে ফুল ফুটিয়েছিলেন। নিজেই বাগানে জল দিতেন, গাছের ডালপালা ছাঁটতেন। গাছপালাগুলোর মতোই তো মানুষের জীবন, যত্ন করো তো হেসে ওঠে, ছেড়ে দাও তো শুকিয়ে যায়, তিনি নিজের মনে বললেন। এরপর না জানি কি চিন্তা এলো মাথায়, তিনি বাগানে গিয়ে মালির কাছ থেকে কোদাল নিলেন এবং তাকে বসিয়ে দিয়ে নিজেই মাটি খুঁড়তে লাগলেন। মালি অবাক হয়ে দেখলেন, তারপর হেসে বললেন, বাহ আঙ্কিলজি, আপনার কি বাগান করার শখ আছে? ওদিকে লীলাজি কোনো কাজে যাচ্ছিলেন। যখন তিনি শ্যামলজির ঘর খালি দেখলেন, তিনি থমকে গেলেন। কোথায় গেলেন ইনি? লীলা এদিক ওদিক চোখ ঘোরালেন এবং তারপর যা দেখলেন তা দেখে তার চোখ বিস্ময়ে বিস্ফোরিত হয়ে গেল। শ্যামলজি বাগানে ঘাসের ওপর বসেছিলেন এবং তার আশেপাশে আরও কিছু প্রবীণ ছিলেন। হাসি ঠাট্টার পর্ব চলছিল এবং শ্যামলজি তিনি জোরে হাসতে লাগলেন, এমন হাসি যা মনের গভীর থেকে আসছিল। এটা দেখে লীলার মুখে স্বাভাবিকভাবেই এক শান্ত হাসি ছড়িয়ে পড়ল। প্রতিটি দিনের সঙ্গে সঙ্গে শ্যামলজি বদলে যাচ্ছিলেন। তিনি এখন সেই খোলস থেকে বেরিয়ে এসেছিলেন যার মধ্যে তিনি নিজেকে বন্দী করে রেখেছিলেন। তিনি আশ্রমের প্রতিটি মর্দের সুখে দুঃখের সঙ্গী হয়ে উঠেছিলেন। একদিন কেউ বলল যে দয়ালজির খুব শরীর খারাপ, তিনি গত কয়েকদিন ধরে খুব অসুস্থ, বাঁচার ইচ্ছাই ছেড়ে দিয়েছেন। শ্যামলের এই কথা শুনে অস্বস্তি হল। তিনি ভাবলেন, এই কেমন কথা, ইনি তো সেই দয়ালজি যিনি হাসি ঠাট্টায় সবার চেয়ে আগে থাকতেন। তিনি সঙ্গে সঙ্গে তার ঘরের দিকে গেলেন। ভেতরের দৃশ্য হৃদয়কে ভারাক্রান্ত করে তোলার মতো ছিল। দয়ালজি চুপচাপ শুয়েছিলেন, চোখ বন্ধ। শ্যামলজি ধীরে ধীরে তার কাছে গিয়ে বসলেন। কেমন আছেন দয়ালজি? কোনো উত্তর আসলো না। শ্যামল হাসি মুখে বললেন, কি হলো, আজ তো আপনার হাসিও কোথাও লুকিয়ে গেছে, কি ভাবছেন? দয়ালজি ধীরে ধীরে চোখ খুললেন। তার ঠোঁটে একটা ফ্যাকাশে হাসি এলো। কিছু না, শুধু পুরনো কথা মনে করছিলাম শ্যামল। আচ্ছা, কোন কথা? শ্যামলজি আপনজনত্ব দেখিয়ে জিজ্ঞেস করলেন। এবার দয়ালজির চোখে হালকা এক ঝলক দেখা গেল। সেই দিনগুলো যখন আমরা যুবক ছিলাম, যখন সিনেমার হলের প্রথম সারিতে বসে সিনেমা দেখতাম আর নিজেদের হিরো গণে করতাম। শ্যামল হেসে উঠলেন, ওহো, তাহলে আপনিও আমাদের মতো সিনেমার ভক্ত ছিলেন? ভক্ত? আরে দিওয়ানা ছিলাম। অমিতাভ বচ্চনের প্রতিটি সংলাপ, প্রতিটি কথা আজও মুখে রয়েছে। দয়ালজির কণ্ঠে কিছুটা উৎসাহ ফিরে এলো। শ্যামল হাসতে লাগলেন। এই প্রথমবার ছিল যখন দয়ালজি এতদিন পর কিছুটা উৎসাহের সঙ্গে কথা বলেছিলেন। তারপর দয়ালজি হঠাৎ আবেগে বলে উঠলেন, শোলে, ওটা আমার সবচেয়ে প্রিয় সিনেমা ছিল। গব্বর সিং, জয়, বীরু, বাসন্তী, কি সিনেমা, কতবার দেখেছি আমি। ইস, যদি আরেকবার দেখতে পেতাম। এতটুকু বলতে বলতে তার চোখে জল এসে গেল। শ্যামল চুপচাপ তাকে দেখলেন এবং মনে মনে ভাবলেন, যদি তার এই ইচ্ছাটা পূরণ করা যায় তাহলে কেমন হবে। সেই সন্ধ্যায় তিনি ম্যানেজারের সঙ্গে কথা বললেন, আমরা কি আশ্রমে একটা মুভি নাইট রাখতে পারি? ম্যানেজার অবাক হলেন, মুভি নাইট এখানে? হ্যাঁ, দয়ালজির জন্য তার প্রিয় সিনেমা, আর বাকি সবারও মন ভালো হয়ে যাবে। শেষ পর্যন্ত বিনোদনের অধিকার তো সবারই আছে, তাই না? কিছুটা দ্বিধার পর ম্যানেজার রাজি হয়ে গেলেন। পরের দিন হলে শোলে দেখানোর পুরো প্রস্তুতি নেওয়া হলো। হলে একটা বড় পর্দা লাগানো হলো, দয়ালজিকে হুইল চেয়ারে করে এনে সবার সামনে বসানো হলো। ফিল্ম শুরু হতেই দয়ালজি গভীর মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। তার মুখে সেই পুরনো জ্যোতি ফিরে এসেছিল। এই দৃশ্য দেখে শ্যামলের চোখ ভিজে গেল। এতদিন পর দয়ালজি সহ বাকি প্রবীণরাও হাসতে লাগলেন। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই দয়ালজির শরীর আরও খারাপ হয়ে গেল। ডাক্তার বলে দিলেন যে আর বেশি সময় বাকি নেই। শ্যামল তার পাশে গিয়ে বসলেন এবং তার হাত ধরলেন। দয়ালজির মুখ ছিল ভাবলেশীন। শ্যামল গীতা তুলে নিলেন এবং পড়তে শুরু করলেন। তার কণ্ঠস্বর পুরো ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। ধীরে ধীরে দয়ালজির চোখ বন্ধ হয়ে গেল, মুখে শান্তি নেমে এলো। যেমন যেমন গীতার পাঠ এগিয়ে যেতে লাগল, তার শ্বাস ধীরে হতে লাগল এবং তারপর তিনি চিরতরে শান্ত হয়ে গেলেন। পুরো বৃদ্ধাশ্রমে শোকের ঢেউ ছিল, তবে একই সঙ্গে এক শান্তিও ছিল যে তিনি তার শেষ ইচ্ছা পূরণ করে এক হাসির সঙ্গে দুনিয়াকে বিদায় জানিয়েছিলেন। শ্যামলের চোখে জল ছিল। দয়ালজির বিদায় শ্যামলের হৃদয়ে গভীর ছাপ ফেলেছিল। তিনি প্রথমবারের মতো এত তীব্রভাবে অনুভব করেছিলেন যে জীবন কত অনিশ্চিত। কে জানে কোন শ্বাসটা শেষ হবে, আর যদি এটাই সত্যি হয় তাহলে কেন প্রতিটি দিনকে অভিযোগ আর আফসোসে কাটানো? কেননা প্রতিটি মুহূর্তকে বাঁচা যায়, নিজের অপূর্ণ ইচ্ছাগুলো পূরণ করা যায়। সেই রাতে শ্যামলজি ঘুমাতে পারলেন না। মনে শুধু একটিই চিন্তা ঘুরতে লাগল,
আমরা সবাই আমাদের ইচ্ছাগুলোকে এই ভেবে ফেলে রাখি যে সেগুলো পরে পূরণ করব, কিন্তু সেই পরে আর কখনো আসে না। দয়ালজির মতো না জানি আরও কত লোক আছে যারা তাদের কোনো ছোট ইচ্ছা মনে চেপে রেখেই এই পৃথিবী ছেড়ে চলে যায়। যদি আমি সেই লোকগুলোর শেষ ইচ্ছাগুলো পূরণ করার মাধ্যম হতে পারি, তাহলে হয়তো আমার এই বাকি জীবন সার্থক হয়ে উঠবে। পরের সকালে শ্যামলজির মুখে এক নতুন দৃঢ়তা ছিল। তিনি সবার আগে লীলাজিকে নিজের মনের কথা জানালেন। লীলাজি কয়েক মুহূর্ত নীরবতায় তাকে দেখতে থাকলেন। তারপর তার চোখে এক ঝলক এলো এবং তিনি হেসে বললেন, যদি আপনি এই ভালো কাজটি করার দায়িত্ব নিচ্ছেন, তবে আমি এই সফরে আপনার সঙ্গে আছি। এখন শ্যামল এবং লীলা বৃদ্ধাশ্রমের প্রবীণদের কাছে যেতেন এবং তাদের জিজ্ঞাসা করতেন, এমন কোনো ইচ্ছা আছে কি যা আপনারা পূরণ করতে চান? শুরুতে অনেকে হেসে উঠলেন, এখন এই বয়সে আবার কি ইচ্ছা পূরণ হবে? কিন্তু তারপর গোপীনাথজি ইতস্তত করে বললেন, আমার একজন বন্ধু ছিল, প্রাণের বন্ধু। একটা ছোট্ট ভুল বোঝাবুঝি হল, আর বছরের পর বছর কথা বন্ধ। এখন তো সে অন্য শহরে থাকে, শুধু একবার তার সঙ্গে দেখা করতে চাই। এই কথা শুনেই শ্যামল এবং লীলা তার বন্ধুর ঠিকানা চাইলেন, কিন্তু গোপীনাথের কাছে তার কোনো ঠিকানা ছিল না, শুধু শহরের নাম জানা ছিল। কিন্তু তারা হার মানলেন না। বহুদিনের খোঁজাখুঁজি এবং অসংখ্য ফোন কলের পর অবশেষে সেই বন্ধুটি পাওয়া গেল। যখন দশকের পর দশক পর দুই বন্ধুর দেখা হল, তখন কথাগুলো যেন কোথায় হারিয়ে গিয়েছিল। শুধু চোখে জল ছিল এবং ঠোঁটে এক অপূর্ণ হাসি। তারা একে অপরকে জড়িয়ে ধরলেন এবং ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে থাকলেন। কত বছর আমরা বৃথা নষ্ট করলাম, বন্ধুটি বললেন। এখন গিয়ে মন শান্তি পেল। তারা যেতে যেতে শ্যামল এবং লীলাকে অনেক আশীর্বাদ দিলেন। এটা ছিল কেবল শুরু। শ্যামলজির জীবন এখন এক নতুন পথে ছিল। তিনি বৃদ্ধাশ্রমের প্রতিটি সদস্যের অপূর্ণ ইচ্ছাগুলো পূরণ করতে লেগে গেলেন। কারো নিজের গ্রামের মাটি ছুঁয়ে দেখতে ইচ্ছা ছিল, তো কারো তীর্থযাত্রায় যেতে। কেউ তার ছেলেকে একবার দেখতে চাইত, তো কেউ তার প্রিয় খাবার খেতে চাইত। শ্যামল এবং লীলাজি মিলে অনেক মানুষের জীবনকে সুখে ভরিয়ে দিলেন। ধীরে ধীরে আশ্রমটা বদলে যেতে লাগল, যেখানে প্রবীণরা মন মেরে বাঁচতেন না, বরং তারা নিজেদের জীবনের শেষ দিনগুলো মন খুলে বাঁচতে লাগলেন। কখনো ভজন সন্ধ্যার আয়োজন করা হতো, কখনো দাবা বা ক্যারম খেলা হতো। শ্যামলজি নিজেও বদলে গিয়েছিলেন। যিনি একসময় নিজের একাকিত্বের সঙ্গে লড়ছিলেন, তিনি এখন অন্যের জীবনে আলো আনা দেবদূত হয়ে উঠছিলেন। একদিন শ্যামলজি লীলাজিকে বললেন, আমার সম্পর্কে তো আপনি সব জানেন, কিন্তু নিজের সম্পর্কে তো কিছুই বললেন না। আপনি কোথায় থাকেন? পরিবারে কে কে আছেন? তখন লীলাজি জানালেন, স্বামীর 20 বছর আগেই মৃত্যু হয়েছে। একটি ছেলে আছে যে বিবাহিত। আগে নার্স হিসাবে কাজ করতাম, এখন অবসর নিয়েছি, তাই বৃদ্ধাশ্রমের লোকেদের সেবা করা শুরু করেছি। অন্যের মুখে হাসি দেখে আমার আনন্দ হয়। তারা দুজন প্রায়ই আশ্রমের কাজের জন্য একসঙ্গে বাইরে যেতেন। এই সঙ্গ হয়তো তাদের এখন প্রয়োজনও হয়ে উঠেছিল। শ্যামলজি বহুবার অনুভব করেছিলেন যে লীলা না বলতেই তার সব কথা বুঝতে পারতেন। তার মনের জটিলতাগুলো তিনি না বলতেই পড়ে নিতে পারতেন। আর অদ্ভুত বিষয় হল, লীলাও একই অনুভব করতেন। তার কাছেও এই সঙ্গ এখন সহজ এবং আপন মনে হতে লাগল। বৃদ্ধাশ্রমে দুজন ঘণ্টার পর ঘণ্টা কথা বলতেন, হাসতেন, পুরনো দিনের স্মৃতি ভাগ করে নিতেন। মনে হচ্ছিল যেন জীবনের এই মোড়ে দুজনেই এক নতুন অবলম্বন খুঁজে পেয়েছেন। কিন্তু সেদিন পরিবেশটা অন্যরকম ছিল। শ্যামলজি সাধারণ দিনের মতো হাসি খুশি ছিলেন না। তার মুখে এক গাম্ভীর্য ছিল এবং বারবার তিনি কিছু বলার চেষ্টা করছিলেন, আবার নিজেকে থামিয়ে দিচ্ছিলেন। লীলাজি বুঝতে পারলেন। কি হলো শ্যামলজি, আজ খুব চুপচাপ লাগছে? লীলাজি, আমরা দুজনেই একা। এই বয়সে সমর্থনের সবচেয়ে বেশি প্রয়োজন হয়। আপনি কি কখনো ভেবেছেন যে যদি আমরা একসঙ্গে থাকি তাহলে জীবন কত সহজ হয়ে যাবে? শ্যামলজি, আপনি কি বলছেন? তিনি ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলেন। শ্যামলজি বললেন, লীলাজি, আমি চাই যে এই সম্পর্কের একটা নাম হোক। আমরা একে অপরের অবলম্বন হই, এই সমাজে সম্মানের সঙ্গে থাকি। লীলাজি স্তব্ধ হয়ে গেলেন। তার মনে হলো যেন কেউ তার ভিতরে একটা ঝড় দাঁড় করিয়ে দিয়েছে। শ্যামলজি, আমরা বাচ্চা নই যে এইভাবে নতুন সম্পর্কের কল্পনা করতে শুরু করব। এই বয়স এখন এসব কথার জন্য নয়। তাছাড়া আপনজনত্ব দেখানোর জন্য কোনো সম্পর্ক কি জরুরি? না। কিন্তু সমাজে থাকার জন্য? না শ্যামলজি, এই কথাগুলো আমাদের বয়সে শোধা পায় না। যদি আপনাকে এই কথাগুলো বলতে হয় তাহলে আমি কাল থেকে আসব না।
এক গভীর নীরবতা নেমে এলো। কিছুক্ষণ পর শ্যামলজি নীরবতা ভাঙলেন। আমাকে ক্ষমা করে দিন লীলাজি, আমার উদ্দেশ্য আপনাকে কষ্ট দেওয়া ছিল না। আপনি নিশ্চিত থাকুন, আমরা যেমন বন্ধু তেমনই থাকব। হ্যাঁ শ্যামলজি। লীলার মুখে এক ফ্যাকাশে হাসি এলো। আমাদের মধ্যে যে আপনজনত্ব আছে তার কোনো নামের প্রয়োজন নেই। পরের দিন থেকেই শ্যামলজির মনে এক অদ্ভুত অস্থিরতা বাসা বাঁধল। 6 মাসে এই প্রথম দিন ছিল যখন লীলাজি আশ্রমে আসেননি। হয়তো কোনো জরুরি কাজ থাকবে, তিনি নিজেকে বোঝালেন। কিন্তু যখন দ্বিতীয় তারপর তৃতীয় দিনও কেটে গেল, তখন আশ্রমটা ফাঁকা লাগতে লাগল। লীলাজির উপস্থিতি একটা শক্তির মতো ছিল। তার হাসি, তার ভালোবাসার বকুনি, সবকিছু যেন থমকে গিয়েছিল। আর এই শূন্যতা সবচেয়ে বেশি অনুভব করছিলেন শ্যামলজি। তার মন প্রতিটি আওয়াজে দরজার দিকে ছুটত, কিন্তু প্রতিবারই হতাশা হাতে আসত। 1 সপ্তাহ পর যখন ধৈর্যের বাঁধ ভেঙে গেল, তখন তিনি ম্যানেজারের কাছ থেকে লীলাজির ঠিকানা নিলেন এবং নিজেই তার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সন্ধ্যের সময় ছিল। শ্যামলজি একটি ছোট বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন। দরজায় টোকা দিলেন, কোনো উত্তর আসলো না, কিন্তু গেটে তালা দেওয়া ছিল না, মানে ভিতরে কেউ ছিল। তিনি আবার সাহস করে দরজা ধাক্কা মারলেন। এবার দরজা খুলল। সামনে লীলাজি, কিন্তু সেই লীলা ছিলেন না যাকে তিনি চিনতেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, চোখের নিচে গভীর গর্ত ছিল এবং চলনে সেই পুরনো দ্রুততা ছিল না। আরে শ্যামলজি, আপনি এখানে? তার কণ্ঠে বিস্ময়ের চেয়ে বেশি দুর্বলতা ছিল। লীলাজি, আপনি কোথায় ছিলেন? 1 সপ্তাহ ধরে আশ্রমে আসেননি, ফোনও বন্ধ ছিল আপনার, সব ঠিক তো আছে? শ্যামলজি কণ্ঠে উদ্বেগ ছিল। লীলাজি এক নিষ্প্রাণ হাসির সঙ্গে দরজা থেকে সরে গিয়ে রাস্তা দিলেন। আসুন, ভেতরে আসুন। শ্যামলজি ভিতরে এলেন। ঘরে এক অদ্ভুত শূন্যতা। টেবিলের ওপর ওষুধের পাতাগুলো ছড়ানো। শ্যামলজি তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আপনার কি শরীর খারাপ? লীলাজি, কি হয়েছে? লীলাজি এক গভীর শ্বাস নিয়ে সোফায় বসলেন। কিছু না, শুধু একটু জ্বর ছিল। ডাক্তারকে দেখালাম তো জানা গেল ডেঙ্গু। ডেঙ্গু? শ্যামলজির বুক কেঁপে উঠল। আর আপনি কাউকে জানালেনও পর্যন্ত না? আপনি এখানে একা আছেন? লীলাজি হাসি মুখে বললেন, এখন এই একাকিত্বের অভ্যাস হয়ে গেছে শ্যামলজি। সেই হাসির পিছনে লুকিয়ে থাকা ব্যথা শ্যামলজি আজ পরিষ্কার পড়তে পারছিলেন। তিনি ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, আপনার ছেলে বউ, তারা কোথায়? কিন্তু কয়েকদিন যেতে না যেতেই দয়ালজির শরীর আরও খারাপ হয়ে গেল। ডাক্তার বলে দিলেন যে আর বেশি সময় বাকি নেই। শ্যামল তার পাশে গিয়ে বসলেন এবং তার হাত ধরলেন। দয়ালজির মুখ ছিল ভাবলেশীন। শ্যামল গীতা তুলে নিলেন এবং পড়তে শুরু করলেন। তার কণ্ঠস্বর পুরো ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। ধীরে ধীরে দয়ালজির চোখ বন্ধ হয়ে গেল। মুখে শান্তি নেমে এলো। যেমন যেমন গীতার পাঠ এগিয়ে যেতে লাগল, তার শ্বাস ধীরে হতে লাগল এবং তারপর তিনি চিরতরে শান্ত হয়ে গেলেন। পুরো বৃদ্ধাশ্রমে শোকের ঢেউ ছিল, তবে একই সঙ্গে এক শান্তিও ছিল যে তিনি তার শেষ ইচ্ছা পূরণ করে এক হাসির সঙ্গে দুনিয়াকে বিদায় জানিয়েছিলেন। শ্যামলের চোখে জল ছিল। দয়ালজির বিদায় শ্যামলের হৃদয়ে গভীর ছাপ ফেলেছিল। তিনি প্রথমবারের মতো এত তীব্রভাবে অনুভব করেছিলেন যে জীবন কত অনিশ্চিত। কে জানে কোন শ্বাসটা শেষ হবে। আর যদি এটাই সত্যি হয়, তাহলে কেন প্রতিটি দিনকে অভিযোগ আর আফসোসে কাটানো? কেননা প্রতিটি মুহূর্তকে বাঁচা যায়, নিজের অপূর্ণ ইচ্ছাগুলো পূরণ করা যায়। সেই রাতে শ্যামলজি ঘুমাতে পারলেন না। মনে শুধু একটি চিন্তা ঘুরতে লাগল। আমরা সবাই আমাদের ইচ্ছাগুলোকে এই ভেবে ফেলে রাখি যে সেগুলো পরে পূরণ করব, কিন্তু সেই পরে আর কখনো আসে না। দয়ালজির মতো না জানি আরও কত লোক আছে যারা তাদের কোনো ছোট ইচ্ছা মনে চেপে রেখেই এই পৃথিবী ছেড়ে চলে যায়। যদি আমি সেই লোকগুলোর শেষ ইচ্ছাগুলো পূরণ করার মাধ্যম হতে পারি, তাহলে হয়তো আমার এই বাকি জীবন সার্থক হয়ে উঠবে। পরের সকালে শ্যামলজির মুখে এক নতুন দৃঢ়তা ছিল। তিনি সবার আগে লীলাজিকে নিজের মনের কথা জানালেন। লীলাজি কয়েক মুহূর্ত নীরবতায় তাকে দেখতে থাকলেন। তারপর তার চোখে এক ঝলক এলো এবং তিনি হেসে বললেন, যদি আপনি এই ভালো কাজটি করার দায়িত্ব নিচ্ছেন, তবে আমি এই সফরে আপনার সঙ্গে আছি। এখন শ্যামল এবং লীলা বৃদ্ধাশ্রমের প্রবীণদের কাছে যেতেন এবং তাদের জিজ্ঞাসা করতেন, এমন কোনো ইচ্ছা আছে কি যা আপনারা পূরণ করতে চান? শুরুতে অনেকে হেসে উঠলেন, এখন এই বয়সে আবার কি ইচ্ছা পূরণ হবে? কিন্তু তারপর গোপীনাথজি ইতস্তত করে বললেন, আমার একজন বন্ধু ছিল, প্রাণের বন্ধু। একটা ছোট্ট ভুল বোঝাবুঝি হল, আর বছরের পর বছর কথা বন্ধ। এখন তো সে অন্য শহরে থাকে। শুধু একবার তার সঙ্গে দেখা করতে চাই। এই কথা শুনেই শ্যামল এবং লীলা তার বন্ধুর ঠিকানা চাইলেন, কিন্তু গোপীনাথের কাছে তার কোনো ঠিকানা ছিল না, শুধু শহরের নাম জানা ছিল। কিন্তু তারা হার মানলেন না।
বহুদিনের খোঁজাখুঁজি এবং অসংখ্য ফোন কলের পর অবশেষে সেই বন্ধুটি পাওয়া গেল। যখন দশকের পর দশক পর দুই বন্ধুর দেখা হলো, তখন কথাগুলো যেন কোথায় হারিয়ে গিয়েছিল। শুধু চোখে জল ছিল এবং ঠোঁটে এক অপূর্ণ হাসি। তারা একে অপরকে জড়িয়ে ধরলেন এবং ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে থাকলেন। কত বছর আমরা বৃথা নষ্ট করলাম, বন্ধুটি বললেন। এখন গিয়ে মন শান্তি পেল। তারা যেতে যেতে শ্যামল এবং লীলাকে অনেক আশীর্বাদ দিলেন। এটা ছিল কেবল শুরু। শ্যামলজির জীবন এখন এক নতুন পথে ছিল। তিনি বৃদ্ধাশ্রমের প্রতিটি সদস্যের অপূর্ণ ইচ্ছাগুলো পূরণ করতে লেগে গেলেন। কারো নিজের গ্রামের মাটি ছুঁয়ে দেখতে ইচ্ছা ছিল, তো কারো তীর্থযাত্রায় যেতে। কেউ তার ছেলেকে একবার দেখতে চাইত, তো কেউ তার প্রিয় খাবার খেতে চাইত। শ্যামল এবং লীলাজি মিলে অনেক মানুষের জীবনকে সুখে ভরিয়ে দিলেন। ধীরে ধীরে আশ্রমটা বদলে যেতে লাগল। যেখানে প্রবীণরা মন মেরে বাঁচতেন না, বরং তারা নিজেদের জীবনের শেষ দিনগুলো মন খুলে বাঁচতে লাগলেন। কখনো ভজন সন্ধ্যার আয়োজন করা হতো, কখনো দাবা বা ক্যারম খেলা হতো। শ্যামলজি নিজেও বদলে গিয়েছিলেন। যিনি একসময় নিজের একাকিত্বের সঙ্গে লড়ছিলেন, তিনি এখন অন্যের জীবনে আলো আনা দেবদূত হয়ে উঠছিলেন। একদিন শ্যামলজি লীলাজিকে বললেন, আমার সম্পর্কে তো আপনি সব জানেন, কিন্তু নিজের সম্পর্কে তো কিছুই বললেন না। আপনি কোথায় থাকেন? পরিবারে কে কে আছেন? তখন লীলাজি জানালেন, স্বামীর 20 বছর আগেই মৃত্যু হয়েছে। একটি ছেলে আছে যে বিবাহিত। আগে নার্স হিসাবে কাজ করতাম, এখন অবসর নিয়েছি, তাই বৃদ্ধাশ্রমের লোকেদের সেবা করা শুরু করেছি। অন্যের মুখে হাসি দেখে আমার আনন্দ হয়। তারা দুজন প্রায়ই আশ্রমের কাজের জন্য একসঙ্গে বাইরে যেতেন। এই সঙ্গ হয়তো তাদের এখন প্রয়োজনও হয়ে উঠেছিল। শ্যামলজি বহুবার অনুভব করেছিলেন যে লীলা না বলতেই তার সব কথা বুঝতে পারতেন। তার মনের জটিলতাগুলো তিনি না বলতেই পড়ে নিতে পারতেন। আর অদ্ভুত বিষয় হল, লীলাও একই অনুভব করতেন। তার কাছেও এই সঙ্গ এখন সহজ এবং আপন মনে হতে লাগল। বৃদ্ধাশ্রমে দুজন ঘণ্টার পর ঘণ্টা কথা বলতেন, হাসতেন, পুরনো দিনের স্মৃতি ভাগ করে নিতেন। মনে হচ্ছিল যেন জীবনের এই মোড়ে দুজনেই এক নতুন অবলম্বন খুঁজে পেয়েছেন। কিন্তু সেদিন পরিবেশটা অন্যরকম ছিল। শ্যামলজি সাধারণ দিনের মতো হাসি খুশি ছিলেন না। তার মুখে এক গাম্ভীর্য ছিল এবং বারবার তিনি কিছু বলার চেষ্টা করছিলেন, আবার নিজেকে থামিয়ে দিচ্ছিলেন। লীলাজি বুঝতে পারলেন। কি হলো শ্যামলজি, আজ খুব চুপচাপ লাগছে? এই প্রশ্নটি শোনা মাত্রই লীলাজির চোখে না জানি কতদিনের বন্ধি অশ্রু উপচে পড়ল। তিনি তাড়াতাড়ি নিজের মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলেন। আছে তো, কিন্তু তার কাঁপানো আওয়াজ তার মনের অবস্থা বলে দিচ্ছিল। ওপরের তলায় থাকে। আমার বৌমার আমার সঙ্গে থাকা পছন্দ নয়, তাই আমার ছেলে তার পরিবারের সঙ্গে আমার থেকে আলাদা থাকাই ঠিক মনে করেছে। শ্যামলজি স্তব্ধ হয়ে গেলেন। এই বাড়িতেই? হ্যাঁ, যার জন্য নিজের পুরো জীবন লাগিয়ে দিলেন, সে তার স্ত্রীর কথায় আমাকে একা ছেড়ে দিতে এক মুহূর্তও লাগাল না। এখন তো শুধু আসা যাওয়ার সময় কখনো সখনো সামান্য কথাবার্তা হয়। ঘরে শুধু ঘড়ির টিকটিক আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। শ্যামলজি হতবাক ছিলেন। যে নারী অন্যদের ক্ষততে মলম লাগিয়ে ফিরছিলেন, তিনি নিজে এত গভীর ক্ষত নিয়ে বেঁচে আছেন। আর আমি কখনো তার হাসির পিছনের ব্যথা বুঝতেই পারিনি। আমি ভাবতাম যে শুধু আমিই আমার একাকিত্বের সঙ্গে লড়ছি, কিন্তু এখানে তো। ভাবতে ভাবতে তিনি লীলাজির দিকে তাকালেন। আপনি ওষুধ নিয়েছেন? লীলাজি চুপচাপ নাতে মাথা নাড়লেন। আমি জানতাম আশ্রমের সবার ওষুধের খেয়াল রাখো, কিন্তু নিজের জন্য অসতর্কতা করছো। খাবারও খাওনি নিশ্চয়ই, তাই না? লীলাজি কোনো উত্তর দিলেন না, শুধু হালকা হাসলেন। শ্যামলজি এদিক ওদিক দেখলেন এবং হঠাৎ বললেন, ঠিক আছে, প্রথমে আমি আপনার জন্য খাবার বানিয়ে আনছি। লীলাজি চমকে তার দিকে তাকালেন। আরে না, থাক, আমার খিদে নেই। কিন্তু আমার তো খিদে পেয়েছে, সেটাও ভীষণ। এখন আমি রান্না করতে যাচ্ছি আর আমরা একসঙ্গে খাবো। এই বলে শ্যামলজি উঠে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। শ্যামলজি তাড়াতাড়ি করে দলিয়া বা উপমা বানালেন এবং দুটি বাটিতে ভরে বাইরে আসতে লাগলেন। তখন লীলাজির হাসি পেল। আপনাকে রান্নাঘরে দেখে অদ্ভুত লাগছে। শ্যামলজি হেসে বাটি তার দিকে এগিয়ে দিলেন। জীবনে প্রথমবার কারোর জন্য রান্না করেছি, জানি না কেমন হয়েছে, তবে খেয়ে বলবেন। লীলাজি 1 চামচ দলিয়া নিলেন এবং হাসলেন। সত্যি বলতে খুব ভালো হয়েছে। না জানি কতদিন পর কেউ নিজের হাতে আমার জন্য কিছু বানিয়েছে। দুজন ধীরে ধীরে কথা বলতে বলতে খেতে লাগলেন। লীলাজির মুখে স্বস্তি দেখে শ্যামলজি শান্তি পাচ্ছিলেন। পরের 2-3 দিন এভাবেই কেটে গেল।
শ্যামলজি প্রতিদিন অল্প সময়ের জন্য লীলাজির খোঁজ নিতে আসতেন। কখনো তার জন্য ফল আনতেন, কখনো ঘরের কাজে সাহায্য করে দিতেন। সেদিনও শ্যামলজি লীলাজির খোঁজ নিয়ে ফিরছিলেন যে ওপরের তলা থেকে কেউ তাকে যেতে দেখে ফেলল। লীলাজি সবেমাত্র ভেতরে গিয়ে শুয়েছিলেন যে একটা কর্কশ আওয়াজ তার কানে এলো। এসব কি চলছে মা? লীলাজি চমকে গেলেন। সামনে তার ছেলে আর বউ দাঁড়িয়েছিল। ছেলের মুখ রাগে লাল হয়েছিল। লীলাজি অবাক হয়ে বললেন, কি হয়েছে? তুমি এত রেগে আছো কেন? বাহ, জিজ্ঞেস তো এমনভাবে করছো যেন কিছুই জানো না। কে সেই লোক? কেন আসে সে রোজ এখানে? কি সম্পর্ক তোমার তার সঙ্গে? লীলাজি হতবাক হয়ে গেলেন। বউও আগুনে ঘি ঢেলে বলল, আমার তো ডালে কিছু কালো মনে হচ্ছে। লীলাজির মাথা এখন ঘুরতে শুরু করেছিল। কোনো মতে নিজেকে সামলে নিয়ে বললেন, কি বাজে কথা বলছো? তোমাদের লজ্জা হওয়া উচিত। যার সম্পর্কে তোমরা এই ধরনের কথা বলছো সে কেবল আমার বন্ধু। সে সেই বৃদ্ধাশ্রমে থাকে যেখানে আমি অসুস্থদের সেবা করতে যাই। মানবিকতার খাতিরে তিনি আমার খোঁজ নিতে আসেন। আচ্ছা, আপনি তো 2 বছর ধরে ওই বৃদ্ধাশ্রমে যাচ্ছেন। ছেলের কথা শুনে লীলাজির মুখে একটা তীক্ষ্ণ দৃষ্টি ফুটে উঠল। তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, হ্যাঁ, 2 বছর ধরে আমি সেই বৃদ্ধাশ্রমে যাচ্ছি যেখানে আমি মানুষের সেবা করি, তাদের হাসি ফোটাই, তাদের দুঃখের সঙ্গী দিই। আর তুমি, আমার নিজের ছেলে, আমার খোঁজ নিতে এতদিনে একবারও আসতে পারলে না, এখন এসে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছ? লীলার কঞ্চে যে কষ্ট আর ক্রোধ মিশেছিল তা ছেলে এবং বউ দুজনেরই মুখ ফ্যাকাশে হয়ে গেল। ছেলে কিছু বলার চেষ্টা করল, কিন্তু তার আগেই লীলাজি তাকে থামিয়ে দিলেন। থাক, আর কিছু বলতে হবে না। আমি এই বাড়িতে একা থাকি, একা খাই, একা ঘুমাই। আমার অসুখে কেউ খোঁজ নিতে আসেনি। শ্যামলজি আমার বন্ধু, তিনি আমার খোঁজ নিতে এসেছিলেন, আমাকে সাহায্য করেছেন। এতে যদি তোমাদের সমস্যা হয় তাহলে সেটা আমার দোষ নয়, তোমাদের নিজেদের মনের দোষ। ছেলে মাথা নিচু করে চুপ করে রইল। বউয়ের মুখে রাগের পরিবর্তে এখন লজ্জার ছাপ ফুটে উঠল। লীলাজি তাদের দিকে তাকিয়ে বললেন, আমি কারোর ওপর নির্ভর করি না। আমার জীবন আমি নিজের মতো করে বাঁচব। তোমরা যদি আমার সঙ্গে থাকতে চাও তাহলে দরজা খোলা আছে, কিন্তু আমার জীবনের উপর প্রশ্ন তুলবে না। এই বলে লীলাজি ঘরের ভেতর চলে গেলেন। তার কথাগুলো যেন একটা ঝড়ের মতো ছেলে এবং বউয়ের মনে আঘাত করল। তারা আর কিছু না বলে চুপচাপ চলে গেল। পরের দিন সকালে লীলাজি আবার বৃদ্ধাশ্রমে ফিরে এলেন। তার মুখে সেই পুরনো হাসি ফিরে এসেছিল, তবে চোখে একটা নতুন দৃঢ়তা ছিল। শ্যামলজি তাকে দেখে হাঁপ ছেড়ে বাঁচলেন। লীলাজি, আপনি এসে গেছেন? আমি ভেবেছিলাম। লীলা হেসে তাকে থামিয়ে দিলেন। কি ভেবেছিলেন? যে আমি আর আসব না? না শ্যামলজি, আমি এখানে থাকব। এই আশ্রম আমার দ্বিতীয় বাড়ি। এখানে আমার কাজ আছে, আমার উদ্দেশ্য আছে। শ্যামলজি হাসলেন। তিনি বুঝতে পারলেন যে লীলাজির মধ্যে একটা অদম্য শক্তি আছে যা তাকে যে কোনো পরিস্থিতিতে টিকিয়ে রাখে। তিনি বললেন, ঠিক বলেছেন, আমরাও তো এখানে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। চলুন, আজকের দিনটা আরেকজনের ইচ্ছা পূরণ করি। লীলাজি মাথা নেড়ে সম্মতি জানালেন। তারা দুজনে আবার তাদের কাজে লেগে গেলেন। এবারের ইচ্ছাটি ছিল মিনতিজির। মিনতিজি একজন প্রবীণা মহিলা, যিনি বছরের পর বছর তার ছোটবেলার গ্রামে ফিরে যাওয়ার স্বপ্ন দেখতেন। তিনি বলেছিলেন, আমার গ্রামের সেই পুকুর, সেই আমগাছ, সেই মাটির গন্ধ, শুধু একবার সেখানে গিয়ে দাঁড়াতে চাই। শ্যামল এবং লীলা কোনো সময় নষ্ট করলেন না। তারা মিনতিজির গ্রামের ঠিকানা জোগাড় করলেন। এটা ছিল কলকাতা থেকে প্রায় 3 ঘন্টার দূরত্বে একটি ছোট্ট গ্রাম। তারা মিনতিজিকে নিয়ে একটি গাড়ি ভাড়া করে রওনা দিলেন। পথে মিনতিজির চোখে একটা অদ্ভুত উজ্জ্বলতা ছিল। তিনি জানালা দিয়ে বাইরে তাকিয়ে পুরনো স্মৃতির গল্প বলতে লাগলেন। কিভাবে তিনি ছোটবেলায় পুকুরে সাঁতার কাটতেন, কিভাবে আম গাছের নিচে বন্ধুদের সঙ্গে খেলা করতেন। গ্রামে পৌঁছাতেই মিনতিজি গাড়ি থেকে নেমে মাটিতে হাত দিলেন। তার চোখে জল ছিল, কিন্তু মুখে হাসি। এই মাটি, এই গন্ধ আমার জীবনের সবচেয়ে বড় ধন, তিনি বললেন। শ্যামল এবং লীলা তার পাশে দাঁড়িয়ে তার আনন্দ ভাগ করে নিলেন। মিনতিজি পুকুরের ধারে গিয়ে বসলেন, আম গাছের নিচে দাঁড়ালেন, এমনকি গ্রামের কিছু পুরনো বন্ধুদের সঙ্গেও দেখা করলেন। সেদিন মিনতিজির মুখের হাসি যেন সব দুঃখকে ধুয়ে দিয়েছিল। ফিরে আসার পথে মিনতিজি বললেন, তোমরা আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছাটা পূরণ করেছ। এখন আমি শান্তিতে চোখ বন্ধ করতে পারব। শ্যামল এবং লীলা পরস্পরের দিকে তাকালেন। তাদের মনে একটা অদ্ভুত তৃপ্তি ছিল। এই ঘটনার পর শ্যামল এবং লীলার মধ্যে একটা অলিখিত বোঝাপড়া গড়ে উঠল। তারা আর কখনো সম্পর্কের নাম নিয়ে কথা বললেন না, কিন্তু তাদের মধ্যে যে বন্ধন তৈরি হয়েছিল তা কোনো নামের মুখাপেক্ষী ছিল না।
তারা একে অপরের জন্য শক্তি হয়ে উঠেছিলেন। বৃদ্ধাশ্রমে তাদের এই কাজ ছড়িয়ে পড়ল। স্থানীয় কাগজে তাদের গল্প ছাপা হলো। এমনকি কিছু স্বেচ্ছাসেবী সংগঠন তাদের সঙ্গে যোগ দিল। শ্যামল এবং লীলা এখন শুধু বৃদ্ধাশ্রমের মানুষদের জন্যই নয়, বাইরের প্রবীণদের জন্য কাজ করতে লাগলেন। তারা একটি ছোট সংগঠন গড়ে তুললেন, যার নাম দিলেন আনন্দের শেষ ইচ্ছা। এই সংগঠনের মাধ্যমে তারা প্রবীণদের ছোট বড় স্বপ্ন পূরণ করতে শুরু করল। একদিন শ্যামলজি লীলাজিকে বললেন, লীলাজি, আমি যখন এই আশ্রমে এসেছিলাম তখন ভেবেছিলাম আমার জীবন শেষ, কিন্তু আপনার সঙ্গে এই যাত্রা আমাকে একটা নতুন জীবন দিয়েছে। লীলাজি হাসলেন, শ্যামলজি, এই জীবন আমরাও একসঙ্গে পেয়েছি। আমরা একে অপরের জন্য নয়, বরং সবার জন্য বাঁচছি। এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া। তাদের হাসির মধ্যে একটা অদ্ভুত শান্তি ছিল। তারা জানতেন তাদের বয়স হয়তো অনেক হয়েছে, কিন্তু তাদের হৃদয়ে এখনও তরুণ। তারা জানতেন তাদের সময় সীমিত, কিন্তু তারা প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করে তুলবেন। এক শান্ত সন্ধ্যায় শ্যামল এবং লীলা বৃদ্ধাশ্রমের বাগানে বসেছিলেন। আকাশে সূর্য ডুবছিল, কমলা আলোর ঝলকানি তাদের মুখে পড়ছিল। শ্যামলজি ধীরে ধীরে বললেন, লীলাজি, আমি কখনো ভাবিনি যে এই বয়সে এসে জীবন আবার নতুন করে শুরু করা যায়। লীলাজি হেসে বললেন, জীবন কখনো শেষ হয় না শ্যামলজি। যতক্ষণ আমরা একে অপরের জন্য আছি, যতক্ষণ আমরা অন্যদের জন্য কিছু করতে পারি, ততক্ষণ জীবন চলতে থাকে। দুজনেই চুপ করে সূর্যাস্তের দিকে তাকিয়ে রইলেন। তাদের মধ্যে কোনো কথা ছিল না, তবু সব কথা বলা হয়ে গিয়েছিল। তারা জানতেন তাদের এই যাত্রা শুধু তাদের নিজেদের জন্য নয়, বরং তাদের মতো অসংখ্য মানুষের জন্য, যারা একাকিত্বের অন্ধকারে হারিয়ে গেছে। শ্যামল এবং লীলার গল্প এখানে শেষ হয় না। তারা প্রতিদিন নতুন স্বপ্নের পিছনে ছুটছেন, নতুন হাসি ফোটাচ্ছেন। তাদের জীবন এখন একটা আলোর মতো, যা শুধু তাদের পথ নয়, বরং অন্যদের পথও আলোকিত করছে।